ফাদার্স ডে। আমার কাছে প্রত্যেকটা দিনই ফাদার্স ডে। আমার বাবা শ্রী জগদীশ ব্যানার্জি, বাবার কথা বলতে গেলেই মানে এখন যে বলবো না, মানে বাবার কথা বলতে গেলে আমি অন্তরের ভেতরে যা আসছে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমার ভেতর থেকে মানে বুকটা কেমন ভার হয়ে যায়, মানে কেমন একটা কান্না চলে আসে। ভুল ত্রুটি হলে মার্জনা করো তোমরা। আমার বাবাকে নিয়ে বলার শুরুটার কোনো শেষ নেই, বুঝেছো? মানে কোথার থেকে শুরু করবো আর কোথায় গিয়ে শেষ করবো তার ঠিক নেই। ওই মানুষটা এমন একজন মানুষ, আমার বাবা, যে আমার লাইফটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। একটা ফুলের বাগান, সেই ফুলটা খুব সুন্দর ছিল, ফুলটা খুব দেখতে সুন্দর, তার গন্ধ সুন্দর, সব কিছু সুন্দর। কিন্তু একদিন সেই ফুলের বাগানে না অনেক পোকামাকড় ঢুকে গেল আর ফুলগুলোকে আস্তে আস্তে নষ্ট করে দিতে লাগলো। তো সেই ফুলটা হলাম আমি, আমার বাবার কাছে সেই ফুলটা হলাম আমি। আর সেই ফুলটাকে লাস্টে যে বাঁচিয়ে আনলো, যে বাগানটাকে সুন্দর করে দিল, সেই বাগানটাকে সুন্দর করে দেওয়ার যে মালি, সেটা হলো আমার বাবা। সেই ফুলটাকে যে নতুন করে জীবন দিল, সেই নতুন জীবন দেওয়ার মানুষটা হলো আমার বাবা। আমার নতুন জীবন দেওয়া, আমাকে জন্ম তো দিয়েছেনই, জন্ম দেওয়ার পরে যে যে কর্মগুলো করতে হয় বাবা হিসাবে, আমার বাবা 100-এ 200%। হ্যাঁ, 200%। অনেক জীবনে উত্থান পতন গেছে। একটা টাইম আমার ছিল, আমার মাথায় ছাদ ছিল না। আমার জীবনে আমি খুব আঘাত পেতাম সকলের কথায়। আমাকে সবাই যখন খুব আঘাত দিয়ে কথা বলতো, আমি তার উত্তর করতে না পেরে আমি খুব আঘাত পেতাম। আজ আমি অনেক শক্ত, অনেক স্ট্রং আমার বাবার জন্য। আমার বাবার সামনে যদি আমার নামে কেউ কখনো কোনো কুকথা বলেছে, আমার বাবা তার প্রতিবাদ করেছে। আমার বাবা নিজের মেয়ের নামে কখনো পাশের বাড়ি বা অন্য কারোর সামনে গিয়ে কখনো কোনো সমালোচনা করেনি। আমাকে উৎসাহ দিয়েছে প্রতিটা মুহূর্তে, মনা তোকে এগোতে হবে, তোকে নিজের পায়ে দাঁড়াতে হবে। এই যে টিউশন করে নিজের পায়ে দাঁড়িয়েছি, এখানেও ওনার ভূমিকা আছে। আমি যদি 10,000 টাকা ইনকাম করতাম না, বাবা বলে বেড়াতো কি আমার মেয়ে 20,000 টাকা ইনকাম করে। ওমা, দেখতাম কি সত্যি 1 বছর পরে গিয়েই হয়তো আমি অনেক কষ্ট করে ওই 20,000 টাকাই রোজগার করছি। এগুলো হলো ওনাদের আশীর্বাদ। যে সময়টা ওই যে বললাম, ওই আমার মাথায় ছাদ ছিল না, তখন একটা বাবার কি হতে পারে? তার মেয়ের মাথায়, তার নাতনির মাথায় ছাদ নেই, কি হতে পারে সেই বাবার? তখন থেকে আমাকে আগলে রাখা, আমার মেয়েটাকে আগলে রাখা, জামাইকে আগলে রাখা নিজের ছেলে করে, প্লাস তোমাদেরকে কাজ করতে, কারণ আমার বাবার আর্থিক সামর্থ্য নেই যে আমাকে অর্থ দিয়ে সাহায্য করবে। অর্থের ইনকামের জন্য আমাদেরকে বললো, উৎসাহ দেওয়া শুরু করলো, তোমাদের কিন্তু নিজের পায়ে দাঁড়াতে হবে, তোমাদেরকে কিন্তু একটা বাড়ি তৈরি করতে হবে, তোমাদের মেয়ে কিন্তু তোমাদের ভবিষ্যৎ, তোমার মেয়ের জন্য ভবিষ্যৎ করতে হবে। দুজনকেই বলেছিল, আমাকে আর আমার হাজবেন্ডকে, দুজনকেই বলেছিল। তো যেদিন এই কথাগুলো বললো, মাথায় ঢুকিয়ে দিল, সেদিন থেকে আমরা উন্মাদের মতন কি করে অর্থ রোজগার করা যায়, কি করে বাজে পয়সা খরচ কমানো যায়। আমার বাবা হলো সেই মানুষ যে আমাদেরকে জীবন দর্শন শিখিয়েছে। বাবা আমাদেরকে এটা শিখিয়েছে, অহংকার নয়, অহংকার না করে নিজেরা কি করবে সেটা ভাবো। আমার বলে এই পৃথিবীতে কিছু হয় না, কিন্তু বেঁচে থাকার জন্য কিছু জিনিস প্রয়োজন আছে, সেই জিনিসগুলোকে তোমাদেরই অর্জন করতে হবে। হ্যাঁ, আমার বাবা বলেছে এই কথাগুলো আমাদেরকে। রাজুকে একদিন বাবা বাইকে করে নিয়ে গেছে, তখন রাজুর বাইকও নেই। আমার বাবার সাইকেলে করে রাজু পড়াতে যেত।
আর আমি রাজুর ওই সাইকেলের পিছনের সিটটায় বসতে খুব কষ্ট হতো। সেই সিটটায় বসে বসে আমিও রাজুর সাথে ভাড়া বাড়ির থেকে আসতাম পড়াতে। একদিন বাবার বাইক কিনে বাবা বাইকে করে রাজুকে নিয়ে গেল ঘুরতে না, বলছি কেন। বাবুকে একটা কথা বলল, বাবু এই যে দেখো 10টা টাকা, এই 10টা টাকাও কিন্তু খরচ করা যাবে না। এই 10 টাকায় কিন্তু একটা ইট হয়, জানো তো? এই একটা ইট দিয়ে কিন্তু তোমার বাড়ি তৈরি হবে। এই একটা করে তুমি যদি 10 টাকা করে 100 টাকা জমাতে পারো, তাহলে কিন্তু তোমার 10টা ইট হবে। তাহলে 10 টাকাও কিন্তু খরচ করবে না তুমি। আমরা জীবনে উঠেছি এইভাবে। তখন থেকে রাজু বুঝলো জীবনে কষ্ট করতে হবে, আর ওই 10 টাকা করে কিন্তু আমাদেরকে জমাতে হবে। তখন থেকে ওইভাবে বাবার উৎসাহে 10 টাকা করেই জমিয়ে কিন্তু আমরা আজকে এই বাড়িটাকে তৈরি করেছি। আমরা তো আমাদের মতন ইনকাম করতে চলে যেতাম, আমি আর রাজু পড়াতে চলে যেতাম। আমার মা সামলাতো আমার মেয়েটাকে, আর আমার বাবা সামলাতো আমার বাড়িটাকে। আমার বাড়িতে মিস্ত্রিরা কাজ করবে, ভিত কাটা হবে, একদম তো নতুন জমি। সেই জমিতে তো কিছুই হয়নি তখন। সেই জমি কত নিচু ছিল তখন। সেই জমিতে মাটি ভরাট করা, জমিতে ভিত করা, 2টো রুম করে দেওয়া, ওপরে ছাদ ঢালাই, এই সমস্ত কিছু রোদে তেতে পুড়ে কালো হয়ে গিয়ে, অসুস্থ হয়ে গিয়ে ওই মানুষটা আস্তে আস্তে তৈরি করে দিল আমার এই বাড়িটা, যেটা এখন আমার স্বপ্নের বাড়ি। এটাই আমার আস্থানা, শেষ আস্থানা। আমি এই বাড়িতেই চিরজীবন থাকতে চাই, আর এই বাড়ির থেকেই আমি মরতে চাই। এই সমস্ত কিছু যে মানুষটা আমার জন্য করে দিয়েছে, এটা গল্প কথা না। সেই মানুষটাকে আমি কি বলতে পারো? আজও পর্যন্ত আমার কোনো কিছুতে হেডেক নিতে হয় না। আজও পর্যন্ত আমার মেয়েটাকে তারা দায়িত্ব নিয়ে রেখেছে। তারা এত ভালোবাসা দেয় আমার মেয়েকে, যে আমার মেয়েকেও আমি নিঃসন্দেহে তাদের কাছে থাকতে পারি, ছাড়তে পারি। আজকে আমার কাছে যদি মেয়ে যতটা না সেফ থাকবে, তার থেকে অনেক বেশি সেফ থাকে সে তার দাদু আর দিদার কাছে। তার দাদু তো তাকে না দেখে, আমার বাবা আমার মেয়েকে না দেখে থাকতেই পারে না। আমার বাবা যতই কষ্ট হোক, যতই অসুস্থতা থাকুক, যত বড়ই কাজ থাকুক, সে কিন্তু দিনের শেষে আমার মেয়েটাকে দেখতে আমার বাড়িতে ঠিক আসবেই। আর ওই যে লকডাউন, সেটা তো বললামই না। সেই লকডাউনের সময় যখন আমার পাশে কেউ ছিল না, টিউশনই তখন আমার সঙ্গী, কিন্তু টিউশন করলেও তারা তো পয়সা দিতে পারতো না। তখন আমি মাসে ঠিক করে মাইনেও পেতাম না, রাজুও মাইনে পেত না। তখন আমার মেয়েটার দুধ, তখন চাল, ডাল, ডিম, এই সমস্ত কিছু আমার বাবা কিনে দিয়ে যেত। আমার বাবা তো পূজারি, তো আমার বাবার চাল কিনতে হয় না। সমস্ত সময় চাল স্টোর থাকে ঘরে। আর বাবার ব্যাংকে যা টাকা পয়সা ছিল সেগুলো উঠিয়েই তখন বাবা নিজের সংসারও চালিয়েছে, আমার সংসারটাকেও চালিয়ে দিয়েছে। লকডাউন পিরিয়ডে কিন্তু আমরা এইভাবেই বেঁচে উঠেছি, ওই আমার বাবার জন্য। এরকম বাবা সব ঘরে থাকুক, সবার পাশে থাকুক। আমি জানি আছে এরকম বাবা, সবার পাশেই আছে, নয়তো সন্তানরা ভেসে যেত। আমার বাবা হলো আমাদের জীবনের বট গাছ, যে বট গাছের শাখা প্রশাখাগুলোকে ধরে আমি বেঁচে আছি। আমার বাবা ছাড়া আমি কিছুই ভাবতে পারি না। আমার বাবা আমার জীবনের সব। আমার বাবা আমার জীবনের কি আমি বলে বোঝাতে পারবো না। আমার বাবার যেন কোনোদিন কিছু না হয়, ভগবান তাকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এটাই আমি মন থেকে চিন্তা করি। সমস্ত সময় ঠাকুরকে এই একটা জিনিসই বলি, আমার বাবাকে সুস্থ রাখুক, টাকা পয়সার দরকার নেই। আজকে আমরা যা কিছু, আমিও স্বীকার করি, আমার হাজবেন্ডও স্বীকার করে, আজকে আমি এই জায়গাটায় থাকতেই পারতাম না। কারণ যে বুদ্ধির দরকার না, সেই বুদ্ধিটা আমাদের ভিতরে নেই। আমার আর রাজুর ভিতরে সেই বুদ্ধিটা নেই। একটা ঘর করতে গেলে কি বুদ্ধি দরকার হয়, কি মাল দরকার হয়, কি ম্যাটেরিয়ালস দরকার হয়, কিভাবে টাকা বাঁচানো যায়, এই বুদ্ধি আমাদের ভিতরে নেই। এই বুদ্ধি আছে ওই মানুষটার ভিতরে। ওই মানুষটা এইভাবে আমাকে একটু 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 করে বাঁচিয়ে রেখেছে। আর আমি, আমার হাজবেন্ড আর আমার মেয়ে, এই 3 জন হলো আমার বাবার জগৎ। আমি যদি আমার বাবাকে ছেড়ে কখনো কোথাও একটা রাত্রির জন্যও ঘুরতে যাই, আমার বাবা পাগল হয়ে যায়। কেন জানো? আমাকে অতিরিক্ত ভালোবাসে।
আর রাজু এটাকে সম্মানও করে। অন্য জামাই হলে হয়তো বলতো যে কেন আমি আপনার কথা শুনবো, কিন্তু আমার বাবা যে এইগুলো করে, ভালোবাসে তো, রাজু কিন্তু বুঝতে পারে যে মেয়েকে অতিরিক্ত ভালোবাসে বলে এরকম করে। তো এতটাই ভালোবাসে, এখনও আমি আমার বাবা মাকে ছেড়ে থাকার কথা ভাবতে পারি না। হ্যাঁ, আলাদা বাড়িতেই থাকি শুধু, কিন্তু আমার আত্মাটা সবসময় আমার বাবা মার কাছেই কিন্তু পড়ে থাকে। তো আমি চাই এরকম বাবা মা সবার ঘরে থাকুক, সবাই সন্তানকে, সব বাবা মা এইভাবেই আগলে রাখুক, সবার এরকম বাবা হোক। আই লাভ ইউ বাবা, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আমি তোমাকে খুব 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 ভালোবাসি। আমার ভালোবাসাটা আমি তোমার সবার সামনে এইভাবেই ব্যক্ত করতে পারলাম। ফাদার্স ডে উপলক্ষে আমার মনের কথাকে আমি এইভাবেই গুছিয়ে বলতে পারলাম। এর থেকে বেশি কিছু বলতে পারবো না। তবে আরও বলতে পারি, জীবনের কোনো পদক্ষেপে যদি আমি আটকে যাই, কোনো কিছুতে, কোনো কাজে, তাহলে আমাকে যদি উদ্ধার করতে পারে কেউ, সেটা হলো আমার বাবা। আমার হাজবেন্ড যদি ভবিষ্যতে কোনো কাজে আটকে যায়, কোনো কিছুতে, যদি আমাদের আস্থানা, আমাদের ভগবান, আমাদের থাকার জায়গা, ডাকার জায়গা, আমাদের ভালোবাসার জায়গা, সেটা আমাদের বাবা। তো বাবা, তুমি 100 বছর বাঁচো, আরও বাঁচো, আরও বাঁচো, আরও আমাদের পাশে এইভাবে দাঁড়াও। আমাদের কিছু হলেও যেন তোমার কিছু না হয়, এটাই কামনা করব।